أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. আজকে নেত্রকোনা জেলা জাকের পার্টি এই কেন্দ্রীয় সাংগঠনিক সভায় সভাপতিত্ব করার জন্যে অনুরোধ করা হচ্ছে জাকের পার্টি নেত্রকোনা জেলার সম্মানিত সভাপতি মানিক সরকার তাকে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা হলো। এখন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত মিলাদ শরীফ পড়া হবে। জাকের ভাই বোনেরা, ইতিমধ্যে যাহারা আমরা উপস্থিত হয়েছি, আদব রক্ষার্থে আমরা জুতাগুলো পা থেকে আমরা খুলে নেই। নবীজির মিলাদ শরীফ আদবের সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত মিলাদ শরীফ আমরা পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, যার খাতিরে নাজাত পাব রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা বলো লা ইলাহা
লাখের দুই কুল আমার রাসূলুল্লাহ সৃষ্টির মূল ও ভাই দমে দমে দুরূদ পড় কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آله محمد وعلى آله بولينا তুমি না ভুইলা যাইও আমারে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা محمد وعلى अर्श से ज्यादा मर्तबा वाला है उसी रोजाए रसूलुल्लाह का उसी रोजाए मदीना अनवार पे लाखों सलाम या सलाम या रसूल या हबीब सलाम सलावात ओ गो नबीजी ओ गो दयाल नबीजी আমার কালেমায় লিখায় আপনার নাম ওগো আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بحق لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন স্বাগত বক্তব্য জানার জন্য অনুরোধ করছি নেত্রকোনা জেলার জাকের পার্টির সম্মানিত সভাপতি মানিকচন্দ্র সরকারকে। সুধীবৃন্দ, আজকের এই জাকের পার্টির ইউনিয়ন ওয়ার্ড আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, উনি জাকের পার্টির একজন নিবেদিত প্রাণ। মঞ্চে উপস্থিত স্বেচ্ছাসেবক ফ্রন্টের সম্মানিত সভাপতি হায়দার ভাই, মঞ্চে উপস্থিত এবং অতিরিক্ত মহাসচিব হায়দার ভাই এবং মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদিকা, সকলকে আমার সালাম আলাইকুম। এবং জাকের পার্টির আজকের সামনে উপবিষ্ট সকল নেতাকর্মী, কারণ সকলকে যদি পদবিতে বলতে চাই সময় কাভার হবে না, তাই সকলকে আমার সালাম আলাইকুম, হিন্দুবাদীর প্রতি আমার আদাব। আজকের এই জাকের পার্টির যে আজকের এই কর্মী সম্মেলন দেশের এই ক্লান্তিকালে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাকের পার্টির চেয়ারম্যান তারই ধারাবাহিকতা আজকের এই সারা বাংলাদেশে আপনাদের জন্য এই কর্মী সম্মেলনের আয়োজন করছে। সেটা এখন দেশের যে প্রেক্ষাপট সেই অনুপাতে এখন আমাদের এটা জরুরি দরকার। আজকে আপনারা জানেন যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে। আজকে আমাদের এই সাংগঠনিক কার্যক্রম আরও বৃদ্ধি করতে হবে, জাকের পার্টির আরও আগায় নিতে হবে। কারণ এমন একটা পরিস্থিতি দেশের উপর আপনারা দেখতেছেন যে এখন জাকের পার্টির এমন একটা সময় যে এই দেশে জাকের পার্টি ছাড়া হাল ধরা আর কোনো রাজনৈতিক দলই থাকবে না, যার সামনে আমরা দেখতে পাচ্ছি এবং উপলব্ধি করতে পারছি। তাই ভাইয়েরা, আমরা সকলেই আজকে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যা নির্দেশনা দিবেন আমরা তা মাথায় পেতে নিয়ে সামনে আগামী দিনগুলোতে যেন জাকের পার্টিকে আরও শক্তিশালী এবং আরও বৃদ্ধি করতে পারি, আমরা তার প্রয়াস করব। সকলে এই ব্যাপারে একমত। ভাইয়েরা আমার, স্যার মহোদয় আপনাদের সাথে সাক্ষাৎ দিবেন এবং কথা অন্তত পক্ষে আপনারা এই সময়টুকু যেন সকলেই খুব শান্তিপূর্ণভাবে পালন করেন, আমি আপনার সকলের কাছে আমি অনুরোধ রাখছি। এই বলে আমি আমার কথা সমাপ্তি করছি। আজকে সকলকে আমার আদব। আজকের মিশন টিমের অন্যতম সদস্য আব্দুর রশিদ হাওলাদার, কেন্দ্রীয় সম্পাদক বাস্তব আমাদের মাঝে এখন মূল্যবান বক্তব্য রাখবে কেন্দ্রীয় টিমের অন্যতম সদস্য তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব। মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। শরীয়ত ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আজকের সম্মেলন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم অধ্যকার আজকে জাকের পার্টি নেত্রকোনা জেলা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সাংগঠনিক সভার সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত, জাকের পার্টি সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব, তিনার সাথে উপস্থিত আছেন জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান হায়দার সাহেব, উপস্থিত আছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির, উপস্থিত আছেন জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, উপস্থিত আছেন জাকের পার্টি বাস্তোয়ারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ হাওলাদার, উপস্থিত জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া ভাই, উপস্থিত আছেন জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা জনাবা রিব্বু আপা, তারই সাথে উপস্থিত আছেন মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জনাবা মহুয়া সুলতানা লাভলি আপা, আমন্ত্রিত আজকে এখানে উপস্থিত এই ময়মনসিংহ বিভাগ মহিলা ফ্রন্টের সম্মানিতা সভানেত্রী এবং জাকের পার্টির এই ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব আজহারুল ইসলাম আজহার ভাই, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের সকলেরই পরিচিত আমার কেবলাদান হুজুর পাকের একজন মুরিদ, আমাদের ভাই মানিক সরকার ভাই, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা এবং মায়েরা, বোনেরা, অন্য ধর্মাবলম্বী যাহারা আছেন, মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং অন্য ধর্মের ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। বক্তব্য দেওয়ার মতো তেমন কিছুই নেই, একটা কথাই বলবো, মদিনার সেই ইসলাম। আমরা মিলাদ শরীফে বিভিন্ন সময় কাসিদা পড়ি, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, হে আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় চলি। মদিনার সেই ইসলামটা কি ছিল? আজকে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে দেখতে পারে না, ঠিক না? কথা বলেন। নিজেদের ধর্মের মানুষ নিজেরাই নিজেদেরকে দেখতে পারে না, অন্য ধর্মের মানুষকে কিভাবে তারা আপ্যায়ন করবে, কিভাবে তারা বুকে টেনে নেবে? এই ভালোবাসার বন্ধন 1400 বছর আগে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ তাআলা তিনার হাবিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলমানদের জন্য রহমত হিসাবে পাঠান নাই। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে তামাম জাহানের জন্য রহমত হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীকে আল্লাহ তামাম জাহানের জন্য রহমত হিসাবে পাঠাইছেন। নবীর দরবারে মুসলমান ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, সকল ধর্মের মানুষ, নারী ছিল, পুরুষ ছিল, সবাই নবীজির দরবারে নববীতে যাইতেন, কারণ আল্লাহর হাবিব সবার জন্য রহমত, সবার জন্য তিনি নেয়ামত।
যার কারণে আমার নবীজির কাছে সকল ধর্মের মানুষ তারা আশ্রয় নিয়েছে। অন্য ধর্মের মানুষরা নবীজির কাছে তারা আমানত রেখেছে তাদের সবচাইতে দামি জিনিসগুলো তাদের ধর্মের যারা গুরু ছিল তাদের কাছে না রাইখা রহমাতাল লিল আলামিন আমার রসুলের কাছে তারা আমানত রেখেছে। কেন? তারা জানতো তিনি সত্যবাদী, তিনার কাছে রাখলে আমানতের খেয়ানত হবে না। আজকে ১৫০০ বছর পরে আসি এই বর্তমান শতাব্দীতে, দেখেন আমার কেবলাদান হুজুর পাকের এই সাজানো বাগানে সেই প্রেমের বন্ধন কিন্তু এখানে ফুটে উঠেছে। তার বাস্তব প্রমাণ এই নেত্রকোনা জেলা জাকের পার্টি। আপনাদের এই জেলার যিনি সভাপতি আমার ভাই মানিক সরকার, অন্যরা হয়তো বলবে যে ইসলামিক দল জাকের পার্টি, তাইলে ইনি তো অন্য ধর্মের, আমার ভাই হিন্দু সম্প্রদায়ের, তাইলে তিনাকে কেন সভাপতি? এটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে 1400 বছর আগে আল্লাহর হাবিব আমার রাষ্ট্র চালাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এই শিক্ষা 1400 বছর আগে দিয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, একই জায়গায় মুসলমান আজান হয়েছে নামাজ পড়বে, হিন্দু ভাই তার ধর্মের মন্দিরে গিয়ে সে তার কাজ করবে, খ্রিস্টান সে তার ধর্মের কাজ করবে, বৌদ্ধ সে তার ধর্মের কাজ করবে, একই জায়গায় সমস্ত ধর্মের মানুষ থাকবে, কোনো দ্বন্দ্ব থাকবে না, মারামারি থাকবে না। এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সেই শিক্ষা জাকের পার্টিতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার বাস্তব প্রমাণ নেত্রকোনা জেলা। এই জমিনে ঘুমিয়ে আছেন যিনি, এই আসাম বাংলার সবচাইতে বড় ইসলাম প্রচারক যিনি, আল্লামা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি ঘুমিয়ে আছেন এই জমিনে। আপনি দেখেন আপনার এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনারই সুযোগ্য নায়েব আমার কেবলাদান হুজুর বিশ্বলি খাদা ফরিদপুরি, তিনার আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে সেই মদিনার আদলে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সারা বিশ্বের মানুষকে মডেল হিসেবে দেখিয়ে রাখার জন্য আজকে এই জমিনও জাকের পার্টির দাওয়াত তিনি প্রতিষ্ঠিত করেছে। ঠিক কিনা জোরে বলেন? তাই আজকে ভাইদেরকে বলবো, সকলকে উদ্দেশ্য করেই, ধর্ম যার যার, এই রাষ্ট্র আমাদের সবার, এই দেশকে আমাদের সুন্দরভাবে সাজাইতে হবে। চিন্তার কোনো কারণ নাই। যারা আমাদেরকে নিয়ে মন্তব্য করত, আপনাদেরকে নিয়ে ওয়াজের প্যান্ডেলে বসে মঞ্চে দাঁড়িয়ে যারা বলতো ইসলামিক দল, তাদের এখানে হিন্দু ফন্ড কেন, ভক্ত ফন্ড কেন, আজকে আমরা দেখতেছি এখন নিজেরা বুঝতে পেরেছে এই দেশটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে নিয়ে। একমাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছে যে কি, অন্য ধর্মের মানুষদেরকে যে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা হয়, জাকের পার্টির চেয়ারম্যান, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলছে এই কথাটা আমি মেনে নিতে পারি না, এটা আমার কাছে বড় লজ্জা লাগে। এটা আমার কাছে বড় লজ্জা লাগে। সংখ্যালঘু এটা কি? তারা আমার দেশের ভাই, তারা আমাদের দেশের মানুষ। কথা বলেন, তারা এই দেশের মানুষ। আমরা তাদেরকে ছোট করতে পারবো? কোশ্চিন কালেও না। অর্থাৎ সকল ধর্মের মানুষের জন্য একেবারে শান্তির জায়গা হচ্ছে জাকের পার্টি। ঠিক কিনা? সকল ধর্মের মানুষের শান্তির জায়গা জাকের পার্টি। তাই সেই শান্তির পতাকার তলে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মিশন সদস্য আব্দুল রশিদ হাওলাদার, কেন্দ্রীয় সম্পাদক বাস্তরা ফ্রন্ট জাকের পার্টি আব্দুল রশিদ হাওলাদার ভাই। নারে তাকবীর, ফরিদপুরে নারে তাকবীর, আল্লাহু আকবার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি জাকের পার্টির সম্মানিত মহাসচিব, বিশেষ অতিথি অতিরিক্ত মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের সম্পাদক মণ্ডলী, উপস্থিত নেত্রকোনা জেলা জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, জাকের পার্টি মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট সহ সর্বস্তরের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণের ভাইয়েরা এবং আমার মা ও বোনেরা, জাকের পার্টি আজকে ৩৫ বছর অতিবাহিত করতে চলতেছে নাকি? কত বছর? এই ৩৫ বছর। এই ৩৫ বছর পর্যন্ত জাকের পার্টি ধৈর্য ধারণ করছে কি করে নাই? আমরা জাকের পার্টির নেতাকর্মী যারা আছি, আমরা সকলেই কি ধৈর্য ধারণ করি কি করি না? জাকের পার্টির ভিতরে কোনো ভাঙচুর আছে? গুম খুন হত্যা রাহাজানি আছে? জ্বালাও পোড়াও আছে? জাকের পার্টির ভিতরে অকল্যাণকর, মানুষের জন্য অকল্যাণকর কোনো কাজ, রাষ্ট্রের জন্য অকল্যাণকর কোনো কাজ, সমাজের জন্য, দেশের জন্য অকল্যাণকর কোনো কাজ জাকের পার্টি আজও পর্যন্ত করছে, এরকম কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে কি? আপনাদের নেত্রকোনায় আছে? আমরা জাকের পার্টি একটি ঐক্যবদ্ধ দল, ঠিক না বে ঠিক? আমরা ৩৫ বছর পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আছি। জাকের পার্টি প্রতিষ্ঠিত হওয়ার আগেও যখন আমরা জাকের সংগঠনে ছিলাম তখনও আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখনো আমরা ঐক্যবদ্ধ আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব। এই ঐক্যের একটা ডাক এখন আসছে, জাতীয় ঐক্যের প্রয়োজন। কি জাতীয় ঐক্যের প্রয়োজন না? এই জাতীয় ঐক্যের প্রয়োজন। এই জাতীয় ঐক্য গড়ার আগে জাকের পার্টি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ঐক্যের দুর্গ তৈরি করতে চাই। রাজি আছি কিনা? হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব আমাদেরকে যখন যে নির্দেশ দিবেন সেই নির্দেশ মোতাবেক আমাদেরকে যদি আগুনে ঝাঁপ দিতে হয় আমরা আগুনে ঝাঁপ দিব। রাজি আছি কিনা? আমাদেরকে যদি পানির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ মোতাবেক যখন যে নির্দেশনা আসবেন সমস্ত নির্দেশ আমরা মাথায় নিয়ে অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এখন মহামূল্যবান বক্তব্য রাখবেন কেন্দ্রীয় টিমের অন্যতম সদস্য, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জনাবা মহুয়া সুলতানা লাভলি আপা। জনাবা মহুয়া সুলতানা লাভলি আপাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাকের পার্টি জিন্দাবাদ। আজকের আলোচনা সভা জিন্দাবাদ। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্পাদক মণ্ডলী, সামনে আমাদের উপবিষ্ট নেত্রকোনা জেলার সর্বস্তরের জাকের পার্টির নেতাকর্মী, ছাত্রী ফ্রন্টের এবং মহিলা ফ্রন্টের মা ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি
জাকের পার্টি একটি সুসংগঠিত নির্ভেজাল একটি দল, একটি আদর্শ কেন্দ্রিক দল, আল্লাহ আল্লাহ রাসূলের দল। জাকের পার্টি জিকিরকারীর দল। এই দলে যারা আসবে তারা প্রত্যেকে বেহেশতের মাটি দ্বারা তৈরি। আমার কেবলাজান সাহেব বলেছেন, দপ্তরে যারা আসবে তারা প্রত্যেকে বেহেশতের মাটি দ্বারা তৈরি, কারণ তাদের কপালে অতি ভাগ্যের বলে মুর্শিদের বল, অতি ভাগ্যের বলে রাজকুমার, অতি ভাগ্যের আমার চেয়ারম্যান স্যার বলেন, এবং এটাই সত্য। অতি ভাগ্য যার ভালো তারাই এই জাকের পার্টির সত্যের পতাকার নিচে আসতে পারে এবং আসে। আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, আমরা এই ছোট্ট জীবন পরিসরে আমাদের জীবনটাকে সুন্দরভাবে আমরা তৈরি করি। আমাদের এই দুনিয়াতে এই জাগতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের আধ্যাত্মিক কর্মকাণ্ড এবং আধ্যাত্মিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে। এই জন্য আমাদের জীবনটা অনেক ছোট্ট একটি জীবন। এই জীবনের পরে আমরা পরপারে যখন চলে যাব, প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। জন্মাইলে মরিতে হবে, এটা চিরসত্য। ঠিক এই জন্য আমাদের ওই পারে যাতে আমরা ভালো থাকি, সেই জন্য আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। আমরা এই দুনিয়াতে যখন থাকি তখন আমরা লেখাপড়া শিখি, আমাদের দুনিয়াদারি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমরা জাগতিক বিদ্যা অর্জন করি, কিন্তু আমাদের মারা যাওয়ার পরে যে আমরা যেই জগতে যাব সেই জগতের খবর কেউ রাখে না। সেই জগতে আমরা যাতে সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারি এই দুনিয়া থেকে, সেই জন্য আমরা এই জাকের পার্টির সত্যের পতাকা নিচে যদি আমরা সামিল হই, তাহলে আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারবো। ওই পরপারের দুনিয়াকে আমরা সুন্দর একটা আমলনামা তৈরি করতে পারবো। আমরা মহিলা বোন, আমরা পর্দার আড়ালে থাইকা আমরা স্বামী সংসার সুন্দরভাবে সামাল দিয়া, ছেলে মেয়েদের সুন্দরভাবে লেখাপড়া শিক্ষায় শিক্ষিত করে, সুশিক্ষায় শিক্ষিত করে আমরা জাকের পার্টির সত্যের পতাকার একটি সুন্দর দল তৈরি করতে পারি। আমরা মহিলা বোনেরা ঘরে ঘরে যায় গোলাপ ফুলের দাওয়াত দিতে পারি, গোলাপ ফুলের প্রচার করতে পারি। গোলাপ ফুল একটি সুশোভিত সুন্দর ঘ্রাণ আমরা সবাইকে পৌঁছে দিতে পারি মহিলা বোনদের মাধ্যমে, মহিলা বোনেরা। তাই আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে যেমন আমরা জাগতিক শিক্ষার জন্য সবকিছু করি, তদ্রূপ আমাদের আধ্যাত্মিক শিক্ষারও প্রয়োজন। আমরা আমাদের সন্তানদেরকে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করব, যাতে আমরা আমাদের ছেলেমেয়েরা আদব কায়দা শিখে, তারাও যাতে ঠিকমতো নামাজ কালাম পড়ে, তারাও যাতে ইবাদত বন্দিগি ঠিকমতো করে, তারাও যত সত্য ইসলামকে চিনতে পারে, জাকের পার্টি কি জিনিস সেটা বুঝতে পারে। আমার একটু আগেই আমার ভাই বলে গেলেন, জাকের পার্টি কোনো মারামারির দল নয়। জাকের পার্টি একটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল, যেখানে ইহকাল এবং পরকালের সমস্ত যাবতীয় শিক্ষা সুন্দরভাবে শিক্ষা দিতে একটা প্রতিষ্ঠান। আমরা স্কুল কলেজে ভর্তি হই, তখন আমরা দুনিয়াবী শিক্ষা অর্জন করি। আর জাকের পার্টির সত্যের পতাকার নিচে আমরা যখন যাব, যারা আমরা গেছি তারা অনুভব করি, এবং যারা আমরা যাই নাই, আমরা যারা গেছি তারা আমরা যা যাই নাই তাদেরকে আহ্বান করব, দাওয়াত দিব। এবং আমাদের এখানে যারা নতুন ভাই বোনেরা আছেন, যারা আসছেন ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, তারাও একবার আসেন, তারা ওই বিশ্বলির কদমে একবার আসেন। আপনারা দেখেন আপনারা এখানে আমাদের কি শিক্ষা দেওয়া হয়। আপনারা দূরে থেকে অনেক কিছু শুনতে পান, কিন্তু যখন কাছে যাবেন, যখন বুঝতে পারবেন যে এখানে সে কি আদর্শ আমাদের জীবনের জন্য প্রয়োজন, তা শিক্ষা দেওয়া হয়। জাকের পার্টি একটি সুসংগঠিত দল, মহিলা এবং ছাত্রী ফ্রন্ট, ৭৪টি সাংগঠনিক জেলা আমাদের এই বাংলাদেশ, ৯টি বিভাগ সাংগঠনিক, ওয়ার্ডসমূহ, মহানগরের ওয়ার্ডসমূহ, কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সুসংগঠিত একটি দল। এবং আমাদের এই দলের মধ্যে কোনো রকমের নির্ভেজাল একটি দল, কোনো সমস্যা নাই। সেটা আমার ভাই আপনাদের একটু আগে বলে গেছেন। আপনারা প্রত্যেকটা জিনিস লক্ষ্য করবেন, অন্যান্য দলের কি অবস্থা আর আমাদের জাকের পার্টির দলের কি অবস্থা, এটা আপনারা যখন বিশ্লেষণ করবেন তখনই বুঝতে পারবেন জাকের পার্টি একটি আল্লাহ আল্লাহ রাসূলের দল। কেন বলা হয়? আমাদের যে নেতা, আমাদের চেয়ারম্যান স্যার, তিনি আমাদের কি শিক্ষা দেন? আমাদের যে সভানেত্রী আমার মেজো ভাবিজান, তিনি আমাদেরকে মহিলা ফ্রন্টকে কি
কি শিক্ষা দেন, এটা যখন আপনারা যাবেন তখন আপনারা দেখতে পারবেন এবং আপনারা অলরেডি দেখতেছেন। তো ইনশাল্লাহ আপনারা সবাই এই জাকের পার্টির সত্যের পতাকা নিচে সমবেত হন, আসেন। আমরা সেই দোয়া এবং আপনাদের প্রতি আহ্বান রেখে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর নিচে নেমা ওই ইয়েটা করে এখন আমাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই সাংগঠনিক সবার কেন্দ্রীয় সদস্য মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা রহিমা সিদ্দিকা রিপু আপাকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রহিমা আক্তার। এই টেকনাফ থেকে তেতুলিয়া কোন মার্কা আছে? কোন সে মার্কা? গোলাপ ফুল। আরো জোরে গোলাপ ফুল। জ্বর উঠেছে গোলাপ ফুল। রব উঠেছে গোলাপ ফুল। গোলাপ ফুল। আরো জোরে গোলাপ ফুল। ময়মনসিংহ বিভাগে গোলাপ ফুল। নেত্রকোনায় গোলাপ ফুল। জোরে বলো গোলাপ ফুল। নেত্রকোনায় গোলাপ ফুল। জাগের পার্টির গোলাপ ফুল। মহিলা ফ্রন্টের গোলাপ ফুল। নারে তাকবীর। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির সম্মানিত মহাসচিব, উপস্থিত জাকের পার্টির সম্মানিত অতিরিক্ত মহাসচিব, উপস্থিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সকল অঙ্গ সংগঠনের সম্পাদক মণ্ডলী, আজকে নেত্রকোনা জেলার সম্মানিত সভাপতি, আমার মা বোনেরা এবং ভাইয়েরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। এখানে আমাদের বিশাল পরিমাণে ভাইরা আসছেন। আমি বিগত দিনের মতো একটা প্রশ্ন করতে চাই, ভাই আপনাদের ঘরে কি আমাদের বোনেরা নাই? বোনদের আনলে কি লজ্জা লাগে? যখন কবরে চলে যাবেন ভাই, ওই বোনরা কিন্তু কবরে যাবে না? কাজে দরকার আছে না? জাকের পাড়ির কাজে দরকার নাই? তাহলে কেন বোনদের নিয়ে আসলেন না? এদেরকে নিয়ে না আসার জন্য কেবলাদান হুজুরের কাছে আপনারা কিন্তু দায়ী হয়ে গেলেন। আমাদেরকে বলেছেন ঘরে মানে সবাইকে তরিকা করতে হবে, মনে নাই? আমাদেরও তো ঘর সংসার আছে, আমরাও তো সবকিছু রেখে এসেছি, আপনারা কেন নিয়ে আসেন নাই? আমি আজকে সবার মহাসচিব কাছে বিরত রোধ করবো, আমার নেত্রকোনা জেলা সভাপতিকে যেন অনুরোধ করে যান, আমার ওই মহিলা ফ্রন্টকে যেন শক্তিশালী করার জন্য উনি সর্বপদে কাজ করে যান। আজকে একটা সুন্দর পরিবেশে আমরা প্রতিটা জেলায় করছি, এত কম আমার নেত্রকোনা জেলায় কিন্তু অনেক বোনেরা সবাই কি বোন আছেন, আপা আছেন। উনি জানেন যে আমরা ব্যাপক সংখ্যক নেত্রকোনা বোনদের নিয়ে মিটিং করি। আজকে কিন্তু আমরা লজ্জিত হয়েছি। আমাদের বোনেরা এখনো রাস্তায় কখন আসে তার কোনো ঠিক নাই। তো আমি ভাইদের কাছে দুঃখ প্রকাশ করে গেলাম, আজকে আপনাদের পাশাপাশি কিন্তু সিটগুলো আমাদের বোনদের ছিল। আপনারা যদি কষ্ট করে ওকে নিয়ে আসতেন, আজকে অনুষ্ঠানটা পরিপূর্ণ হতো। যাই হোক, আমাদের সবাইকে যেন এই বোঝাটুকু ইমান কেবলাদান হুজুর দয়া করে দান করেন যে আমরা ঘরে বাড়ি তরিকা করতে পারি। আমরা বিগত দিনে আমরা অনেকে অনেক দল করছি না, অনেকে অনেক দলের সুবিধা নিছি। আজকে সেই দল কোথায় গেল? আজকে কিন্তু সামনে কথা বলার মতো, বুকে টোকা দিয়ে চলার মতো একটা দলে, সেটা হয়েছে জাকের পার্টি। আমাদের পার্টির দলের নেতাদের অস্ত্রের প্রয়োজন পড়ে না, আমাদের পার্টির দলের নেতাদের নিরাপত্তার প্রয়োজন পড়ে না। আমরা কেবলাদান হুজুরের শক্তির বলে শক্তিমান হয়ে আমরা চলাফেরা করি। তাই আমি আমার ভাইদের কাছে অনুরোধ করে দেব, আবারও আপনাদের পাশাপাশি আমাদের বোনদেরকে নিয়ে আসবেন, বোনদেরকে তরিকা শিখাবেন। আমার বোনেরা আছে ছোট ছোট, যারা কলেজে পড়েন, স্কুলে পড়েন, তাদেরকে ছাত্রী ফ্রন্টের পতাকা দলে দিয়ে দিবেন। এখন এই সময় কিন্তু এখন অনেকেই দেখেন
অনেক দল চলে গেছে, তারা কিন্তু আমাদের জাকের পার্টিতে আসার জন্য আবার চেষ্টা করতেছে না? অনেকেই কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, তারা কিন্তু বিগত দিনে অন্য দলে সাপোর্ট করে গেছেন। এখন কিন্তু তারা বুঝছেন যে জাকের পার্টির সামনে সুসময়, জাকের পার্টি সেই সময়ে তারা আবার হাজিরা হতে চান। কিন্তু যারা দুঃখের দিনে পাশে ছিলেন তাদের কিন্তু মেজবাজার ভুলে যাবেন না, তাদেরকে কিন্তু মনে রাখবেন। আজকে যদি আমাদের দুঃখের দিন হয়, এই কালো রাত্র কিন্তু শেষ হবে, আমাদের ভোর আসবে, আমরা সকাল দেখব, জাকের পার্টির বিজয়িত পতাকা উঠবে ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, অসুখের কাছে আমার আকুল আবেদন, মহিলাদেরকে নিয়ে আসবেন, মাদেরকে আর ঘরে রাখবেন না, আমার বোনদেরকে আর ঘরে আটকে রাখবেন না। আমরা কিন্তু রাস্তায় যে মারামারি করছি না, আমরা কিন্তু রাস্তায় হানাহানি করতেছি না, আমরা শরীয়তের মধ্যে থেকে শরীয়তের বিধানে রেখে আমরা সব কাজ করছি। তাই ভাইরা বোনদের নিয়ে আসবেন যে কোনো প্রোগ্রামে, জাকের পার্টির এখন যে কোনো প্রোগ্রামে আমরা ভাইদের পাশাপাশি বোনরা অংশগ্রহণ করি। তো আমার আজকে আর কিছু বলার নাই, আসলে মনটাই খুব ভেঙে গেছে, এত কম সংখ্যক বোন। আমি তো ভাবছিলাম পুরোটা এই সেন্টার বোনদের দিয়ে ভরে যাবে, তো আমাদের সেই দয়া করুক, আমরা মঞ্জুর করুক, জাকের পার্টির বিজয় পতাকা না দেখে আমার কোনো ভাই বোনদেরকে যেন কাফনের কাপড় না পরানো হয়। ফরিদপুরি জিন্দাবাদ, বিশ্বলি কেবলা জামা হুজুর জিন্দাবাদ, হিজবুল্লাহ মহাইমাম জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, আজকে নেত্রকোনা জেলা জিন্দাবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম ভাইকে। জনাব নজরুল ইসলাম ভাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বলি ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট নেত্রকোনা জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট নেত্রকোনা জেলার জাকের পার্টি এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্ট সহ সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বলি খাজা ফরিদপুর কুদ্দুস কেবলাজান সাহেব জাতীয় স্বার্থ সংরক্ষণ, শান্তি ও প্রগতির পথে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করার জন্য জাকের পার্টি গঠন করেছেন। গণমানুষের জীবনে মানবতা প্রতিষ্ঠা করা, মানুষের অন্তরে মনুষ্যত্ববোধ ফিরিয়ে আনা, আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য সাধনের জন্য, সান্নিধ্য লাভের জন্য শান্তিকামী মানুষদেরকে পথ দেখানোর কাজ করে যাচ্ছে জাকের পার্টি। জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক পার্টি। এই জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক পার্টি নয়, এটা একটা হেদায়েতের পার্টি, মানুষের উপর অত্যাচার করার পার্টি নয়, এবং দুনিয়ার শয়তানের শিকার পার্টি কিন্তু জাকের পার্টি নয়। এই জাকের পার্টি হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দল, ইহলৌকিক শান্তি এবং পারলৌকিক মুক্তির জন্য কল্যাণকর সকল কিছুই এই পার্টির মধ্যে নিহিত রয়েছে। জাকের পার্টির আজকের এই ৩৫ বছরে আমরাও পারতাম হানাহানি মারামারি করতে, কিন্তু হানাহানি এবং মারামারির পার্টি জাকের পার্টি নয়। আমরা পারতাম উপজেলাও ঘেরাও করতে, জেলাও ঘেরাও করতে, মহানগর ঘেরাও করতে, ঢাকা মহানগর ঘেরাও করতে, একসঙ্গে সারা বাংলাদেশ ব্লক করে দেওয়ার মতো ক্ষমতা জাকের পার্টি সংরক্ষণ করে, কিন্তু জাকের পার্টি কখনো সেদিকে আমরা তাকাই নাই। কারণ এটা আমাদের কাজ নয়, হানাহানি মারামারি করা আমাদের কাজ নয়। কারণ এগুলা যারা ক্ষমতা লোভী যারা আছেন তাদের কাজ হলো এই সমস্ত কাজ করা, অরাজকতা সৃষ্টি করা। তবে আজকের এই বর্তমান এই পরিস্থিতি আমরা বলতে পারি জাকের পার্টি যে জনগোষ্ঠীর নেতৃত্ব দেয়, এত বড় জনগোষ্ঠী কোনো রাজনৈতিক দলের হাতে বর্তমানে নাই। আমরা এখন যা খুশি, যখন যা খুশি ইচ্ছা আমরা তা করতে পারি, কিন্তু আমরা করব না। আমরা ধৈর্য ধরেছি, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব। তবে নিকট ভবিষ্যতে এমন কিছু ঘটনা ঘটবে, মানুষ বিপদের বাড়ির চোটে দিশেহারা হয়ে এই জাকের পার্টির পতাকাতে ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে, এবং নিকট ভবিষ্যতে এই জাকের পার্টি এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে
মদিনার বাগানে রূপান্তর করবে এবং এই জাকের পার্টি দেশ শাসনও করবে, সেটা শুধু সময়ের ব্যবধান শুধুমাত্র। প্রাণপ্রিয় বন্ধুগণ আমার, জাকের পার্টি এমন একটি কল্যাণ রাষ্ট্র এই জাতিকে উপহার দিতে চায়, যে দেশে সকল মানুষের মুখে হাসি থাকবে, যে দেশে হতদরিদ্র থাকবে না, যে দেশে কোনো দুঃখী দরিদ্রের মুখে কোনো দুঃখী দরিদ্রের, যে দেশে আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র গড়ে দিতে চাই যে দেশে সকল মানুষের মুখে হাসি থাকবে, যে দেশে মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা বাস্তুসহ সকল প্রকার মৌলিক সমস্যার সমাধান হবে, কারণ এটা আমরা জাতিকে উপহার দিতে চাই। তো জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদপুরি বলেছিলেন যে বাবা, এমন একটা সময় আসবে দুনিয়াতে কোনো শান্তি থাকবে না, আকাশে বাতাসে অন্তরিক্ষে শুধু বিপদ আর বিপদ থাকবে, মানুষ মনে সাফ হয়ে যাবে, চোখে মুখে সকলে অন্ধকার দেখবে, আর চোখে মুখে অন্ধকার দেখে সকলে আমার পতাকার নিচে আশ্রয় নিবে, এখানে এসে সকলে শান্তি খুঁজবে। এবং কেলাজা সাহেব উদাহরণ দিয়েছিলেন যে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে বাঁচার জন্য যারা নূহের তরীতে উঠেছিল একমাত্র তারা রক্ষা পেয়েছিল, আর এই বর্তমান জামানার কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য যারা জাকের পার্টির পতাকাতে লক্ষ্যবদ্ধ হবে একমাত্র তারা রক্ষা পাবে। অতএব আজকের এই মঞ্চ থেকে এই নেত্রকোনাবাসীকে আহ্বান জানাবো, আপনারা জাকের পার্টির পতাকাতে ঐক্যবদ্ধ হন। সাম্য ও মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতার যে 3 মূল স্তম্ভ তা পুনঃপ্রতিষ্ঠার জন্য আপনারা কলেমার ইসলামের পতাকা তোলা ঐক্যবদ্ধ হন। আপনাদের সকলের উপরে বিশ্ব আলী আমার ক্লোজান সাহেবের খাজদা এবং রহমত বর্ষিত হোক, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এখন মহামূল্যবান বক্তব্য রাখবেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির সাহেব। জনাব হুমায়ুন কবির সাহেব। নারে তাকবীর, বিশ্ব আলী খাজা ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর। আজকের সম্মেলন, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাংগঠনিক নেত্রকোনা জেলার সভাপতি উপস্থিত, আজকের ওই সভার মধ্যমণি জাকের পার্টির মহাসচিব জনাব শামীম হায়দার, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত মঞ্চের সামনে আগত জাকের পার্টির নেতা কর্মী শুভান্নদী ভাই ও বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে, তাই ভূমিকা না রেখে সরাসরি আমি আপনাদের সামনে 2টি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ যেমন সত্য, আমার রসুল যেমন সত্য, আমার বিশ্ব আলী জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা তিনিও তেমন সত্য। উনি সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য জাকের পার্টি প্রতিষ্ঠা করেন এবং এই পার্টি, আমার জাকের পার্টি, আপনার জাকের পার্টি এদেশের মানুষের মুখে হাসি ফোটাবে, এটা এখন সময়ের ব্যাপার মাত্র। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা জাকের পার্টির কথা বললে অনেকে নাক ছিটকায়, অনেকে নানা রকম মন্তব্য করে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, আপনারা ঘাবড়াবেন না, আপনারা কোনো চিন্তা করবেন না। জাকের পার্টি ক্ষমতায় আসতেছে, এটা দিন দিন দৃশ্যমান হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি অতীতের ইতিহাস খুলে দেখেন, সেই ইতিহাস পড়লে দেখতে পাবেন খন্দকের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই একটা বিরাট বড় পাথর খনন করতে গিয়ে একটা পাথর পেলাম, এই পাথরকে কিছুতে আমরা সরাইতে পারছি না। দয়াল নবী এই কথা শুনে ওই পাথরের কাছে গেলেন এবং উনি ওনার তরাল বের করে সেই পাথরকে সজোরে আঘাত করলেন।
এবং পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দয়াল নবী বললেন, আল্লাহ পাক আমাকে রোম সাম্রাজ্য দান করলেন। এরপর খণ্ডিত পাথরকে যখন আবার দ্বিতীয়বার আঘাত করলেন, তখন দয়াল নবী বললেন, আল্লাহ পাক আমাকে পারস্য সাম্রাজ্য দান করলেন। খণ্ডিত পাথরকে যখন আবার আঘাত করলেন, তখন তৃতীয়বার দয়াল নবী বললেন, আল্লাহ পাক আমাকে সিরিয়া সাম্রাজ্য দান করলেন। প্রিয় ভাইরা আমার, 1450 বছর আগে রোম, পারস্য, সিরিয়া ছিল সূর্যে বীর্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। আজকে যেমন ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স পৃথিবীর সবচেয়ে সূর্যবীর্য শক্তিশালী দেশ, ওই 1450 বছর আগে ওই সময় তারা ছিল সবচেয়ে শক্তিশালী দেশ। এই কথা বলার পর কাফেররা হাসাহাসি করতেছিল। কাফেররা বলতেছিল যে মোহাম্মদ জীবনের ভয়ে মক্কা থেকে পালায় মদিনায় আসছে, সে আবার মক্কা বিজয় করবে। তোমরা এইসব কথা কান দিও না। প্রিয় ভাইরা আমার, আপনারা মনোযোগ দিয়ে শুনুন নবীজির সেই কথা, নবীজির সেই অমীয় বাণী। মাত্র কয়েকটি বছরের ব্যবধানে দয়াল নবীর ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ক্ষমতায় আসলেন, ইসলামের প্রথম খলিফা হলেন। উনি 3 বছর ইসলামের খলিফাত উনি শাসন করলেন। এরপর আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি ক্ষমতায় আসলেন ইসলামের দ্বিতীয় খলিফা। উনি ক্ষমতায় এসে সেই রোম, পারস্য, সিরিয়া মুসলমানদের পদানত হলো, মুসলমানদের জয় হলো। প্রিয় ভাইরা আমার যখন দেখেন আজকে জাগের পার্টি ক্ষমতা আসবে, ইহাকে চিন্তাও করে না দেশবাসী, হয়তো ভাবেও না অনেকে, কিন্তু আমরা কর্মীরা নিশ্চিত বিশ্বাস করি যে জাগের পার্টির মাধ্যমে এদেশে সত্য ইসলাম প্রতিষ্ঠা হইতে যাইতেছে। কারণ এই পার্টি একটা পবিত্র দল, এই পার্টি একটি পবিত্র দল, যে দলের মধ্যে কোনো খাদ নাই। এই পার্টির যে ত্যাগ, এই পার্টির প্রতি যে কর্মীদের পরিশ্রম, এই পার্টির যে অবদান, এই সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যার ইতিহাস, যার রেকর্ড অন্য কোনো দলের মধ্যে নাই। অতএব সত্য ইসলাম প্রতিষ্ঠা হবে সত্যিকারের ইমানদার লোকের মাধ্যমে। এই ইমানদার লোকের পার্টি হচ্ছে জাকের পার্টি। এই জাকের পার্টির মাধ্যমে সত্য ইসলাম প্রতিষ্ঠা হবে। ইহা এখন সময়ের ব্যাপার মাত্র। রাজেই ভাইরা আমার, আপনারা ঘাবড়াবেন না। প্রিয় ভাইরা আমার, আপনারা ঘাবড়াবেন না, আপনারা কোনো পরোয়া করবেন না। আপনারা আপনাদের দায়িত্ব নির্দিষ্টভাবে পালন করে যাবেন। আপনারা এই সত্যের কথা, এই কথা আপনারা এই নেত্রকোনাবাসীদের ঘরে ঘরে আজকে সত্যের দাওয়াত দিয়ে যাবেন। নেত্রকোনাবাসীদের ঘরে ঘরে আপনারা দাওয়াত দিয়ে যাবেন যে আসুন জাকের পার্টি পতাকাত ঐক্যবদ্ধ হন। সামনে যে ঝড় আসতেছে, সামনে যে এদেশের উপর আমানিশার অন্ধকার নেমে আসতেছে, ইহা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। একমাত্র জাকের পার্টির পতাকা তলে যারা আসবে তারাই একমাত্র বাঁচবে। বাকি সব কি হবে তার উত্তর আপনার আমার জানা নেই, তার উত্তর আমার কেবলাদান দিয়ে গেছেন। কাজেই প্রিয় ভাইরা আমার, আপনি আমার এক বোন একটু আগে বললেন যে আপনার কেন আজকে আমার বোনদের সংখ্যা তো কম। আপনারা আজকে আমরা শপথ করি, চলুন আগামীতে যে অনুষ্ঠান হবে এই নেত্রকোনায়, আমরা এখানে যত ভাই আছি তার বোনদেরকে নিয়ে আসবো, তার সহধর্মিনীকে নিয়ে আমরা সেই অনুষ্ঠান স্থলে হাজির হব। কাজেই ভাইরা আমার, কেবলাদান হুজুর যে কথা আমাদেরকে বলে গেছেন সেই কথা স্মরণ রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাই। আপনারা জানেন আমরা নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ এই পার্টির যিনি নেতা, এই পার্টির যিনি নেতৃত্ব দিচ্ছেন, আপনার চেয়ারম্যান, আমার চেয়ারম্যান, উনি কোনো সাধারণ মানুষ নন, উনি কোনো সাধারণ লোক নন, উনি এই জমানার হাসান হোসেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, উনি যে এই জমানার হাসান হোসেন, আপনাদের কি মনে আছে আবুল আইস আনসারী, মরহুম আবুল আইস আনসারী সাহেবের কথা? আবুল আইস আনসারী সাহেবের সেই আপনার ওফাতের মিলাদের অনুষ্ঠানে আমি একজন মাওলানাকে নিয়ে গেছিলাম আমাদের দরবার শরীফের। উনি আমার মাধ্যমে দরবার আসছিলেন, বারুক বিল্লাহ সাহেব। উনি ওই দিন মিলাদে হাজির হলেন। রাত্রে উনি স্বপ্নে দেখতেছেন, আনসারী সাহেব বলতেছেন, হে মাওলানা, আমার এই জমানার হাসান হোসেন হচ্ছে আমার মিয়া ভাইজান, মেজো ভাইজান, তাদের কদম শক্ত করে ধরে রাখিস।
কাজেই আমাদের ভয় নাই। আমাদের নেতা আমার মেজো ভাইজান মোজাদ্দিদি সাহেব, তার নেতৃত্বে যদি অবিচল আস্থায় থাকতে পারি, ইনশাল্লাহ আমাদেরকে কেউ পরাজিত করতে পারে, আমাদের জয় কেউ ঠেকায় রাখতে পারবে না। আমি রাজনৈতিক বক্তব্য পেশ করব না। আমি আমার তরিকতার কথা, আমার চেয়ারম্যানের কথা, আপনার চেয়ারম্যানের কথা, জাকের পার্টির চেয়ারম্যানের কথা আমি বলবো যে উনি যে সাধারণ মানুষ নন, উনি যে একজন আল্লাহর ওলি, উনি এই জমানার হাসান হোসেন। আপনারা আস্তে আস্তে এটা দেখতে বুঝতে পারবেন প্রিয় ভাইরা। উনি যা বলেন আজকে অন্যান্য নেতা কর্মী দেশবাসী তার 6 মাস পরে বলা শুরু করে। আজকে কি মনে আছে আপনাদের যে মহামান্য চেয়ারম্যান সাহেব সেই রেসকোর্স ময়দানে বলছিলেন যে আমি সরকারকে অনুরোধ করতেছি আপনারা এই দেশকে রক্ষার জন্য 3 বছরের খাদ্য, 3 বছরের ওষুধ, 3 বছরের বস্ত্র আপনারা মজুত করুন, না হলে দেশবাসীকে বাঁচাতে পারবেন না। দেশের যে দামের ঊর্ধ্বগতি চলছে আপনারা ঠেকাতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, সেই চেয়ারম্যান সাহেবের সেই কথা দেখেন আজকে দৃশ্যমান হতে চলছে। উনি যা বলে তাই হয়, 2 দিন পরে তার মানুষ বুঝতে পারে। কাজেই এই আমার চেয়ারম্যানের নেতৃত্ব ব্যর্থ হতে পারে না, কারণ উনি প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি অনুষ্ঠান, আজকে যে আমরা এখানে উপস্থিত আছি, আজকে যে এখানে সভা চলছে, আজকে যে এখানে অনুষ্ঠান চলছে, সারা বাংলাদেশে যে সাংগঠনিক সভা চলছে, এটা ওনার নির্দেশে এই সভাগুলি হচ্ছে। উনি আমাদেরকে পরিচালনা করতেছেন, কারণ ওনাকে পরিচালনা করতেছেন বিশ্বলি কাবলাজান সাহেব। কাজে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো লয় নাই, ক্ষয় নাই। তাই ভাইরা, আবার আমি আমার চেয়ারম্যান সম্বন্ধে না বললে নয়, আরো 2-1টি কথা 2-4টি আমি যদি বলতে থাকি বলতেই থাকবো আমার চেয়ারম্যান সম্বন্ধে। আপনার মনে দেখেন, আমি একদিন বনানী পাক দরবার শরীফে আমি যখন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিলাম, তখন দরবার শরীফে কিছু মাওলানা আসলেন। মাওলানা সাহেব আসলেন, 40-45 জনের মতো মাওলানা আসলেন। তো আমি মহামান্য চেয়ারম্যান সাহেব সেই মাওলানা সাহেবদের নিয়ে কথা বলতেছিলেন। আমিও উৎসুক দৃষ্টিতে আমিও দরজার ফাঁক দিয়ে একটু আস্তে করে দরজা ঢুকে দাঁড়ায় রইলাম। আমাকে দেখে চেয়ারম্যান সাহেব বলতেছেন, হুবাইন ভাই, ওনাদের জন্য আপনি এই ব্যবস্থা করেন, কি বলেন, আপনার স্টার কাবাব থেকে আপনার সমস্ত কিছু কাবাব 12টা এগুলো আনেন, ওনাদেরকে আপ্যায়ন করতে হবে। দেখেন, সাধারণত আপনার পকেটে মানুষ 2-4 হাজার টাকা বা 500, 1000, 2000, 5000 থাকে। যাই হোক, ওদিন আমার পকেটে একটা বিরাট অঙ্ক ছিল। তো আমি খুব খুশি হলাম যে আমি এই হুকুম পেয়ে আমি দৌড়ে আর দেরি করলাম না, স্টার কাবাব থেকে প্রায় 80 জনের মতো আমি সেই খাবার নিয়ে আসলাম। আপ্যায়ন হলো, অনেকগুলি টাকা গেল। আমি অবাক হয়ে গেলাম যে ওই দিন তো আমার পকেটে এত টাকা থাকার কথা নয়। সাধারণ আমি যেহেতু একজন চাকরি করি, আমি চাকরিজীবী মানুষ, আমার পকেটে মাস শেষ হলে পকেট শূন্য হয়ে যায়। পরে আপনারা সবাই জানেন যারা চাকরি করেন। আর যখন মাসের প্রথম হলে হয়তো পকেট একটু ভারী থাকে। তো ওই দিন আমার বেতন হয়েছিল, তা আমি পকেট ভর্তি আমার টাকা। আমি হুকুম পাওয়ার সাথে সাথে আমি এত আনন্দিত হলাম যে আমার চেয়ারম্যান কোথায় কি করেন, আপনি কোথায় কি করেন, সমস্ত কিছু নখে ধরবে। ওনার চোখ বালুর কোনায় কোনায়। খ্যাতবোধ দিবেন না, খ্যাতবোধ করবেন না, এটা হবে না। আপনাদের কত কথা বলবো, চেয়ারম্যান সাহেবের কথা যদি বলি শেষ করা যাবে না। আমি নাম বলবো না। এক জেলার সভাপতিকে আমার চেয়ারম্যান সাহেব বলছিলেন যে তুমি একটা খ্যাতবোধ নিয়ে আসো, একটা অঙ্ক। ওনাকে বললেন, বলার পর উনি স্বীকার করে গেলেন দেব। যাই হোক উনি বাড়িতে গেলেন। ওনার ওয়াইফকে যখন বললেন যে মহামান্য চেয়ারম্যান সাহেব খ্যাতবোধ চাইছে, তো ওনার ওয়াইফ একটু ভুরকুটি কেটে বললেন, এত টাকা কেমনে দেবো, এটা দেওয়া সম্ভব নয়, না এটা দেওয়া যাবে না। যাই হোক, উনি আর ওই আমার জেলার সভাপতি সাহেব ওই খ্যাতবোধটা দিলেন না। দেওয়ার পর দেখালো 19 দিনের মাথায় ওনার স্ত্রী স্ট্রোক করলো, এবং স্ট্রোক করার পর ঢাকা স্কয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হলো। স্কয়ার হাসপাতালে আপনার উনি প্রায় 1 মাস
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, 1 মাস বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে। প্রায় 13 লক্ষ টাকা বিল দেওয়া হইল সেই স্কয়ার হাসপাতালে। প্রিয় ভাইরা আমার বোনকে বাঁচাতে পারেন নাই। যাই হোক, যখন মৃত্যু বোনকে যখন সমাহিত করে উনি ওই আমার জেলা সভাপতি ভাই যখন চিন্তা করলেন যে চেয়ারম্যান সাহেব ভাইজান দয়া করে আমার কাছে খেদমত চাইছিলেন, আমি ওর দেওয়া উচিত ছিল, না দেওয়াটা ভুল হয়ে গেছে। তো উনি চিন্তা করে আবার বনানীতে আসলেন। বনানীতে আসার সাথে সাথে বনানী আসার সাথে সাথে মহামান্য চেয়ারম্যান সাহেব উনি সোফাতে বসেছিলেন। ওর দেখা মাত্র বলতেছে, মুরাদ ওকে বের করে দে, ও ওর বউকে মেরে আমার কাছে আসছে। ও মনে করছে আমি আমার জন্য টাকা চাইছি, আমি এই খেদমত দিয়ে আমি আল্লাহ রসুলের কাজে ব্যয় করতাম। কিন্তু ও বুঝলো না, ও ওর স্ত্রীকে মেরে এখন আমার সামনে আসছে, ওকে আমার সামনে। আমি এই কথাটা বলছি এই জন্য আপনাদেরকে শেখার জন্য, বোঝার জন্য। খেদমত যদি দরবার শরীফ থেকে আপনার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পদ যারা আছেন দায়িত্বে, জেলা নেতা, থানা, ইউনিয়নে যারা দায়িত্বে আছেন, তারা যদি আপনাদের কাছে খেদমতের জন্য আসে, আপনি কখনো বিমুখ করবেন না। যা পারেন অবশ্যই অবশ্যই আপনি খেদমতে শরীক হবেন। এইটা হচ্ছে তরিকা। এই তরিকায় আপনাদের আগে ঠিক বুঝতে হবে। যদি আমরা এটা না বুঝি তাহলে পদে পদে আমাদের বিপদ, পদে পদে আমরা লাঞ্ছিত হব, যেহেতু আমরা তরিকা নিয়েছি। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, কাজেই আমার চেয়ারম্যান উনি যে কোনো সাধারণ মানুষ নেই। আপনারা কি এখন বুঝতে পারতেছেন? আপনারা কি সবাই ওনাকে বুঝতে পারতেছেন? উনি কোনো সাধারণ ওলি আল্লাহ নন, উনি এই জমানার মুজাদ্দিদ, উনি মুজাদ্দিদের আওলাদ মুজাদ্দিদ। কাজেই উনি যে কথা বলবেন ওইটা আমার কেবলাজানের কথা। কাজেই ওনার কথা কোনো এদিক ওদিক নচ্চড় হবে না। প্রিয় ভাইরা আমার, আমি কত বলবো। একদিন আমি বনানী দরবার শরীফ থেকে যখন আমি বসেছিলাম, আমার রাত্র প্রায় 12টা বেজে গেল। আমি চিন্তা করলাম এখন কেউ নাই, 12টা বেজে আর তো কোনোদিন এখন জাকের ভাই আসার সময় নেই। ওদিন খেদমতের দিন ধার্য ছিল, তখন সপ্তাহে একদিন খেদমত ছিল। তা আমি কি মনে করি, চেয়ারম্যান সাহেবের রুমে গেলাম। যাওয়ার পর চেয়ারম্যান সাহেব, আপনারা ধৈর্য ধরে একটু শুনুন। চেয়ারম্যান সাহেব, আমি রুমে চেয়ারম্যান সাহেবের কদমে গেলাম। যাওয়ার পর চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে বলে, হুমায়ুন ভাই আপনি ওই মহানগর অফিসিকা বসেন। তো যাই হোক, আমি অনিচ্ছা সত্ত্বেও মহানগর অফিসিকা বসলাম। মহানগর অফিসিকা বসার পর দেখলাম যে আমি কিছুক্ষণ বসে আছি, কোনো লোক নাই। হঠাৎ 12টার সময় আমাদের এক দক্ষিণখান থানার সভাপতি সাহেব এসে বললেন, ভাই অনেক দেরি হয়ে গেছে, 3 ঘন্টা জামিন ময়দানকে ছিলাম, ধরেন ভাই এই খেদমতটা তাড়াতাড়ি নেন ভাই, আমি দেরি হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই, মাফ করিয়ে দেন, সময় মতো আসতে পারি নাই। দেখেন, আমি তখন ওই ভাইকে বললাম, আপনারা কেউ কথা বলেন না, শুনুন, আপনারা দয়া করে বসুন। তখন আমি ভাইকে বললাম, দেখুন আপনার জন্য আমাকে এখানে বসায় রাখছে। আমি ওই খেদমতটা নিয়ে আবার চেয়ারম্যান সাহেবের রুমে গেলাম। চেয়ারম্যান সাহেব আমাকে বলল, ভাইজান, আমি বললাম, ভাইজান আমি তো বুঝি নাই কেন আপনি আমাকে পাঠাইছেন, এই যে খেদমতটা দিয়ে গেল এক জাকের ভাই। তখন চেয়ারম্যান সাহেব বলে, শোনেন, আমি যখন কোনো কথা বলি তখন কেবলাজান আমার সাথে থাকে। বুঝতে পারছেন? আমি যখন কোনো কথা বলি কেবলাজান আমার সাথে থাকে। এই কথা বলে তারপরে বলতেছেন আপনাদের সাথেও থাকে। প্রিয় ভাইরা, আমরা যেহেতু গুনাহগার, আমরা যেহেতু আমাদের দিল মরা, আমরা বুঝি না কেবলাজান যে আমাদের সাথে আছে, কিন্তু কেবলাজান আমাদের সাথে থাকে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার কেবলাজান যে কত বড় ওলি, কত বড় মহা ওলি, মহাকামেল। আমি আপনাদেরকে সেদিনও আমি এক অনুষ্ঠানে বলছি, আমি কিন্তু আসলে 2008 সনে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম। 2008 সনে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম। 2008 সনে আমার সিভিয়ার হার্ট অ্যাটাক হলো। আমার কেবলাজানের কথা যদি আমি বলতে থাকি,
যা সারা রাত্র শেষ হবে না। আমার মেজবাজান মহামান্য চেয়ারম্যানের কথা বললে শেষ হবে না। আমি মনে করি আমার আপনার চেয়ারম্যান, আমার মুর্শিদ, আপনার মুর্শিদ, যে আপনার যে আমার যে ঘটনা জড়িত আর যে আপনারা যা দেখছেন, আপনি যদি কেউ লিপিবদ্ধ করে প্রত্যেকের একটা করে ডিকশনারি হবে। আমি সেই ডিকশনারি থেকে ছোট্ট কয়েকটি ঘটনা আপনি তুলে ধরতেছি। আমি 2008 সালে আমার সিভিয়ার হার্ট অ্যাটাক হলো, ডাক্তাররা বললেন যে ওনার সময় আছে মাত্র 48 ঘন্টা। প্রিয় ভাইরা আমার, ডাক্তার আমাকে 48 ঘন্টা সময় দিয়ে দিলেন। তা যাই হোক, এই কথা শোনার পর সমস্ত জাকের ভাইদের কাছে খবর চলে গেল, আত্মীয় স্বজন সবাই কান্দাকাটি, আমার ছেলে মেয়েরা সব কান্দাকাটি শুরু করলো। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের দয়ায় এই ইয়েতে বিশ্ব জাকের মিজালি কেবলাদানের কদমে হাজার হাজার জাকের ভাইদের নিয়ে লঞ্চ কাফেলা করছি, বাস কাফেলা করে নিয়ে গেছি। তো অনেক জাকের ভাই বোন আমার প্রতি তাদের একটু দুর্বলতা, তারা আমাকে ভালোবাসে। ওই দিন আমার এক জাকের ভাই বোন ওই দরবার শরীফে ছিলেন। তা ওনারা যখন শুনলেন ডাক্তার বলছে আমার 48 ঘন্টা সময় আছে, 48 ঘন্টা পার না হলে বলা যাবে না, 48 ঘন্টার বিপদ। তা যাই হোক, আমি ওই আমার ওই বোন যখন শুনলেন যে আমার 48 ঘন্টা সময়, তখন উনি দৌড়ে রওজা শরীফে গেলেন। রওজা শরীফে যাওয়ার পর রওজা শরীফে উনি শুনতেছেন কেবলাজান বলতেছেন, মা কোনো চিন্তা করিস না, ওর অনেক কাজ আছে। তাই দেখেন আজকে 2008, আজকে 2024 সন আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের পাশে আমি কেবলাদানের পিছনে থেকে আমি আমার মহামান্য চেয়ারম্যান সাহেবের গোলামি করার সুযোগ হইতেছে। এটা কার জন্য হয়েছে? এটা আমার কেবলাদানের দায়। তা আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি, যারা আমার কেবলাদানকে ভালোবাসবে, যারা আমার কেবলাদানকে মহব্বত করবে, যারা জাকের পার্টিকে ভালোবাসবে, যারা মেজবাজান আমার মহামান্য চেয়ারম্যানকে ভালোবাসবে, তাদের কোনো ভয় নাই। তারা রহমতের চাদরের নিচে ঢাকা থাকবে। তাদের সন্তান, তাদের পরিবার, তাদের আত্মীয়স্বজন নিরাপদ বলয়ে থাকবে। বিশ্বাস করেন ভাই, সামনে যে মহাপ্রলয় আসতেছে, সামনে যে ঝড় আসতেছে, 71 সন্ত ছিল সন্ধ্যা রাত, সামনে গভীর রজনী অর্থাৎ গভীর অমাবস্যা রজনী অপেক্ষা করতেছে। কাজেই সেই অমাবস্যা রজনীতে যে ধ্বংসলীলা হবে, যার মেসাল, যার উদাহরণ কোন দুনিয়াতে দেখেন নাই, কেউ দেয় না। এই সামনে যেটা আসতেছে, প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা, আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং আপনাদের দোয়া চেয়ে আমি আমার সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, জাকের পার্টির সম্মানিত মহাসচিব, সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন জাকের পার্টির মহাসচিব জনাব শামীম হায়দার। ভাইকে ভলিউম বাড়াই দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশে জেলা এবং মহানগর পর্যায়ে জাকের পার্টির চলমান ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন কর্মসূচির অংশ হিসাবে আজ নেত্রকোনা জেলা জাকের পার্টি আয়োজিত এই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের শুরুতেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট নেত্রকোনা জেলা আওতাধীন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ,
সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমরা এখন এমন একটি সময় অতিক্রম করছি যখন অত্যন্ত সতর্কতা এবং ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষের অনেক প্রত্যাশা, সেই সাথে জনজীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ প্রয়োজনীয় নানা বিষয়গুলিতে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে। তার মধ্য দিয়েও একটি পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে হবে। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে সকল রাজনৈতিক দলগুলিকে, সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আর জাকের পার্টি অত্যন্ত সুস্পষ্টভাবেই বলতে চায় যে বিগত দশকের পর দশক ধরে জাতীয় বাজেট প্রণয়ন, বাজেট বরাদ্দ, এত বৈষম্য যা বাংলাদেশের সত্যিকারের অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বারবার বাধাগ্রস্ত করেছে। আমরা যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অগ্রগতিতে সন্তুষ্ট হয়েছি, তার চাইতেও অধিক বেশি অগ্রগতি আমাদের সাধিত হতো যদি বাজেটে বৈষম্য না থাকতো। আজকে আমরা দেখতে পাই যে শহর এবং গ্রামের শিক্ষা এবং অর্থনীতি সহ সবকিছুতে ব্যাপক বৈষম্য। সমস্ত কিছু রাজধানী ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত, অর্থাৎ সবকিছু কেন্দ্রীভূত। দেশের শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং চাকরি বাকরি, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু রাজধানী ঢাকা কেন্দ্রিক, সমস্ত কিছু কেন্দ্রীভূত। এই অবস্থার অবসান ঘটাতে হবে, এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। আমাদেরকে যে কোনো মূল্যে এখন যে একটা সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। অর্থাৎ এখন সময় এসেছে সত্যিকার অর্থেই যেই বৈষম্য, গ্রাম এবং শহরের বাজেট প্রণয়ন, বাজেট বরাদ্দ, বাজেট বাস্তবায়ন, সামগ্রিকভাবে এর সংস্কার হওয়া সময়ের দাবি, অত্যন্ত জরুরি। জাতির এগিয়ে যেতে হলে, সত্যিকার অর্থে জাতি হিসাবে আমাদের টিকে থাকতে হলে, 18 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে হলে এই শহর আর গ্রামের বৈষম্য দূর করতে হবে। আমরা যা দেখলাম 2021 এবং 22 সালের একটি সমীক্ষায় উঠে এসেছে যে আবাসন এবং নাগরিক সুবিধাদি এই সমস্ত খাতে ঢাকা জেলা বরাদ্দ পেয়েছে 37 ভাগ, চট্টগ্রাম পেয়েছে 17 ভাগ। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ মিলে 6টি জেলা পেয়েছে 74% বরাদ্দ, আর 25টি জেলা পেয়েছে মাত্র 6 ভাগ বরাদ্দ। এর মধ্যে কিছু জেলা আছে, 6টি জেলা আছে যাদের বরাদ্দ শতকরা 0.20 ভাগ। এই জেলাগুলি হচ্ছে ঝিনাইদহ, কুড়িগ্রাম, দিনাজপুর, বরগুনা এবং আরও 2টি সংশ্লিষ্ট জেলা। এই যে বৈষম্যের যে একটি চিত্র, এখন তার অবসান ঘটাতে হবে। সবকিছুই যদি নগর কেন্দ্রিক হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি এখনো কৃষির উপরে নির্ভরশীল। যদিও আমাদের পোশাক তৈরি শিল্প খাত এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা ব্যাপক একটি অবদান এই দেশের জাতীয় অর্থনীতিতে রেখে চলেছেন, কিন্তু কৃষিকে আমরা কোনোভাবে অগ্রাহ্য করতে পারি না। আমাদের পল্লী এলাকা, আমাদের পল্লীর উন্নয়ন, আমাদের পল্লীর অর্থনৈতিক কাঠামো, সামগ্রিকভাবে গ্রামীণ বাংলাকে আমরা কোনোভাবে অবজ্ঞা করতে পারি না। তাহলে জাতি হিসাবে আমরা কিন্তু ব্যর্থ জাতি হিসাবে পরিণত হব। তাই জাকের পার্টি অত্যন্ত সুস্পষ্টভাবে দাবি করছে যে প্রশাসনের বিকেন্দ্রীকরণ হতে হবে,
এবং আগামীর ভবিষ্যতে যে জাতীয় বাজেট বরাদ্দ হবে সেটা জেলা ভিত্তিক হতে হবে। যদি প্রাদেশিক সরকারের মাধ্যমে বাজেট বরাদ্দ হয় তাহলে অর্থের সুষম বন্টন এবং বাজেটের যেই অর্থ তা গুণগত ব্যয় সুনিশ্চিত হবে। আজকে আমরা যদি একটু তুলনামূলক বিচার করি, রাজধানী ঢাকায় যদি ঢাকার একটি সিটি কর্পোরেশন, উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন $1 বিলিয়ন জাতীয় বাজেটের বরাদ্দ পায়, আমরা দেখি যে উত্তরবঙ্গের সেই রংপুর সিটি কর্পোরেশন তারা মাত্র $80 মিলিয়ন পায়। তাহলে বাংলাদেশ কিভাবে আগাবে? সেই আগানোর সুযোগটি নেই। তাই আমরা বলবো যে আমরা দেখছি যে বাজেট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম সহ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অবস্থার অবসান ঘটাতে হবে। যেই অর্থনৈতিক জোনগুলো তৈরি করা হচ্ছে সেইখানেও দেখা যাচ্ছে যে এমন এমন জায়গাগুলিতে অর্থনৈতিক জোন হচ্ছে যেই জেলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগে থেকে অগ্রসর, কিন্তু যেই জেলাগুলি অবহেলিত, যেখানে জমির মূল্য কম, যেখানে ঘনবসতি বেশি, যেই এলাকার শিক্ষার উন্নয়ন সাধন দরকার, গ্রামীণ সামগ্রিক কাঠামোর উন্নয়ন দরকার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার, সেই জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক জোন সহ বাজেট বরাদ্দ সেই আগের মতোই থেকে যাচ্ছে। কাজেই এই অবস্থার অবসান ঘটানো অত্যন্ত জরুরি। জাকের পার্টি সুস্পষ্টভাবেই দাবি করছে, আহ্বান জানাচ্ছে যে প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে হবে এবং জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করতে হবে। জেলা বা মহানগরের মাধ্যমেই সেই সংশ্লিষ্ট জেলার বাজেট প্রণয়ন হবে, বাস্তবায়ন হবে এবং তারাই বরাদ্দ ঠিক করে দিবে। এই ক্ষেত্রে জেলাভিত্তিক শিক্ষা উপমন্ত্রী, উদাহরণস্বরূপ শিক্ষা উপমন্ত্রী থাকতে পারেন, স্বাস্থ্য উপমন্ত্রী থাকতে পারেন, যদিও কেন্দ্র থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। আর আমরা যদি দেশের জাতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, যদি আমাদের জাতীয় নিরাপত্তার সুরক্ষা ব্যবস্থার কথা বলি, তাহলে পুলিশ বাহিনী কেন্দ্রীয়ভাবে একটি থাকবে, সামরিক বাহিনী কেন্দ্রীয়ভাবে একটি থাকবে। তা প্রাদেশিক করার কোনো প্রয়োজন নেই, জেলা ভিত্তিক করার প্রয়োজন নেই। তাই একটি কথা দিয়েই শেষ করব, যদি সত্যিকার অর্থেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হয় তাহলে গ্রাম আর শহরের উন্নয়ন এবং সুযোগ সুবিধার যেই পার্থক্য তা নিরসন করতে হবে। এবং কখনই এই কথা বলা যাবে না গ্রামে পর্যাপ্ত সুযোগ সুবিধা না দিয়ে আর্থিক কাঠামো, শিক্ষা কাঠামো, সুযোগ সুবিধার কাঠামো উন্নত না করে কাউকে শহর থেকে যদি আমরা বলি যে তুমি গ্রামে যাও, প্রশাসন বিকেন্দ্রীকরণ হয়েছে, তাহলে সেই জিনিসটা কোনোভাবে বাস্তবসম্মত হবে না। কারণ সুযোগ সুবিধার উন্নয়ন না হলে কেউ গ্রামে যাবে না এবং তখনই প্রশাসন বিকেন্দ্রীকরণের উদ্যোগগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। কাজেই শহর এবং গ্রামের মধ্যে সামগ্রিকভাবে যদি বৈষম্য নিরসন করা হয় তাহলে সারা দেশেই অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা সেবা ক্ষেত্রে, সেবাদানের ক্ষেত্রে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে একটা সাম্য তৈরি হবে। তখনই একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে। কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা তখন অধিকতর সহজ হবে। আবারও বলবো যে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রশাসন বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভবিষ্যতে জেলা ভিত্তিক বাজেট বরাদ্দের কোনো বিকল্প নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় নির্বাচনে জাকের পার্টি সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের একটি জাতীয় রাজনৈতিক দল হিসাবে, একটি ইসলাম প্রিয় দল হিসাবে সবসময় আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে। আর যখন
নির্বাচনের তফসিল ঘোষণা হবে, নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তখন জাকের পার্টির নির্বাচনী কর্মকাণ্ড আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমাদের কাজ জনগণকে কেন্দ্র করে এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে জাকের পার্টির রাজনীতি, ইসলাম প্রিয় এই দেশের মানুষের উদারনৈতিক মানবিক ভাবধারার যে অভূতপূর্ব ইসলাম, সেই ইসলামকে নিয়েই আমাদের কাজ। সামগ্রিকভাবে জাতীয়তাবাদ, ইসলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র সহ সামগ্রিক প্রক্রিয়াকে একীভূত করে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা চাই, দেশবাসীর দোয়া চাই, যাতে তাদের স্বপ্নের প্রকৃত কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ জাকের পার্টি প্রতিষ্ঠা করতে পারে। বিগত সরকারকে নিয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? এটা যথেষ্টই বলা হয়েছে। আমরা জাকের পার্টি কখনোই লুটপাট, স্বৈরাচারী কর্মকাণ্ড এবং দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়, গণহত্যা থেকে শুরু করে সমস্ত কিছু, কোনো কিছুকে জাকের পার্টি সমর্থন করে না। নির্বাচনের পূর্বে কোনো দলের সাথে জোট করে কি নির্বাচন করবেন না এককভাবে করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বিগত 35 বছরে জাকের পার্টি জাতীয় স্বার্থে ইস্যু ভিত্তিক সমঝোতা করেছে, কিন্তু কখনই কোনো জোটভুক্ত হয়নি। জাকের পার্টি অহিংস আদর্শ নিয়ে এককভাবে এগিয়ে চলেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে জাকের পার্টি কখনো ছিল না। বিএনপি নেতৃত্বাধীন 12 দলীয় জোট, 20 দলীয় জোট বা 36 দলীয় জোটে জাকের পার্টি কখনো ছিল না। তবে জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে, 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের প্রশ্নে, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, সমস্ত কিছুর প্রশ্নে জাকের পার্টি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির সাথে একযোগে কাজ করে যাবে। আমরা জোটে যাব কি যাব না সেটা নির্বাচনী তফসিল ঘোষণা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতির উপরে নির্ভর করবে। ধন্যবাদ আপনাদের।